ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। মক্কা চুক্তিতে আগ্রহী বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমালোচনার কড়া জবাব। সম্পর্কে টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না, জানালেন ত্রিবেদী। সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, বললেন ক্রিস্টেনসন। এবং 10 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, কমে আসছে আন্তর্জাতিক সহায়তাও। সংকট মোকাবিলায় কৌশল পুনর্বিন্যাসের বার্তা নিরাপত্তা উপদেষ্টার। দেখছিলেন সংবাদ শিরোনাম। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2006-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সোমবার বিকেল 5টায় বৈঠক শুরু হয়। বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত আইনে পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এই ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাসমূহের নিরাপত্তা, সন্ত্রাস, মাদক পাচার, ধর্ষণ এবং মানবতা বিরোধী কাজের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন ও বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে এই আইনে। মামলার জট নিরসনে সালিসি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার উপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে বঙ্গভবনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান প্রধান বিচারপতি। সৌজন্য সাক্ষাতে তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধান বিচারপতি এ সময় রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকট সহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। বিদ্যমান অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশের শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রতি সরকারের আগ্রহ আছে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে যদি নিরাপত্তা জোট হয় সেখানে যোগ দেওয়া অস্বাভাবিক নয়। নিজের ব্রিটিশ নাগরিকত্ব প্রসঙ্গে সমালোচনার কড়া জবাব দেন তিনি। জানান, তিনি বাংলাদেশের নাগরিক। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেন হুমায়ুন কবির। সোমবার বিকেলে অফিস ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে কিনা এমন এক প্রশ্নের উত্তরে নিজেকে বাংলাদেশি হিসেবে দাবি করেন। বলেন, দেশের জন্যই কাজ করছেন তিনি। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার হিসেবে বাংলাদেশি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। তো মানে কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে ট্রান্সফর্ম দিয়া হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ বাংলাদেশের আছে। মক্কার অবস্থান মানুষের হৃদয় বলেও উল্লেখ করেন তিনি। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বললাম তো, বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে
মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। গত 6 মাসে সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা শক্ত ভিত্তি দাঁড় করিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্ট্রং মজবুত ভিত্তি এখন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, কিন্তু অর্থনীতি এগিয়ে যাবে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানিয়েছেন, বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে চায় তার দেশ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান বাণিজ্যমন্ত্রী। আর ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত সার্বভৌম রাষ্ট্র, দুই দেশ তাদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেবে। যখন পিস থাকবে তখনই প্রসপারিটি হবে। আর আমার মনে হচ্ছে দুই দেশের এইটা দায়িত্ব, টু গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু দ্য ইয়াং জেনারেশন। দেখুন, দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। আর আমাদের দুই দেশের সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে, এই কথাটাও আমি বললাম যে অনেক ওদের নলেজ, আর বেশিরভাগ যা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন যা ওদের ক্ষমতা আছে, যা ওদের জানাশোনা আছে, যা ওদের অ্যাসপিরেশন আছে দুই দেশের, তাহলে ওই ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশন এইটা আমাদের সবাই দায়িত্ব। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও দুই একটা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অন্যদিকে এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সচিবালয়ে ওই সাক্ষাতে বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা হয়। নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা তাকে প্রস্তাব করেছি যে আমাদের এই খাতগুলোতে তাদের ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করতে পারে এবং সেই বিষয়গুলো ওনারা বিবেচনা করবেন, এবং বাংলাদেশের সাথে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক যাতে আরও গভীর হয় এবং সামনের দিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী এবং উনি একমত হয়েছেন। এবং সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। নিম্ন আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত 16 আসামির মধ্যে 4 জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেওয়া হয়েছে। রিপোর্ট সৈকত সাদিকের। 7 বছর আগে ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।
সেই মামলায় ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে সোমবার রায় আসে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ থেকে। মৃত্যুদণ্ড বহাল থাকে সেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রথমে নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। সেই মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয়া হয়। এক পর্যায়ে তার হাত পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। তাকে 52 ইউনিটে ভর্তি করা হয়। উচ্চ আদালত নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জুবাইর, উম্মে সুলতানা ওরফে পপি ও জাবেদ হোসেন সাখাওয়াতের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে। দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। খালাস দেওয়া হয় সোনাগাজীর সাবেক পৌর কাউন্সিলর মাকসুদ আলম, মাদ্রাসার গভর্নিং বডির তৎকালীন সহসভাপতি রুহুল আমিন, কামরুন নাহার মনি সহ 10 জনকে। এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স। তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মনি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবোরেট করে নাই, সেই কারণে আজকে মনিকে, কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ রুমে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। সৈকুস সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা মঙ্গলবার। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করা হয়। গত বছরের 5 মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালি গ্রামের আসিয়া বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। প্রধান আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। এখন হাইকোর্টের রায়ের অপেক্ষা। রোহিঙ্গা সংকটের 10 বছর পূর্তি আজ। দীর্ঘ 1 দশক কাটলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কেউ ফেরত যায়নি। বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতা, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত সহ নানা কারণে রোহিঙ্গাদের ফেরত দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে রোহিঙ্গাদের সহায়তায় দাতা দেশগুলো ধীরে ধীরে হাত গুটিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গা সংকটের 10 বছর নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 1 দশক। 1917 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে ঢল নেমেছিল লাখ লাখ রোহিঙ্গার। 10 বছর পূর্ণ হলো সেই ইতিহাসের অন্যতম বর্বরতম মানবিক বিপর্যয়ের। তবে দুঃখজনক বাস্তবতা হলো বিগত 1 দশকে একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমি রাখাইনে ফেরত পাঠানো যায়নি। আন্তর্জাতিক নানা উদ্যোগ, আলোচনা, বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। রোহিঙ্গা সংকট একই অবস্থায় রয়ে গেছে। দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও নিজ জন্মভূমিতে ফিরতে পারছে না এই ভাগ্যহতরা। 2017 সালে বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় চুক্তি কিংবা চীনের মধ্যস্থতায় 2018 সালে ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো কিছুই আলোর মুখ দেখেনি। মিয়ানমার সরকারের চরম অনীহা আর রাখাইনের বর্তমান গৃহযুদ্ধের কারণে ভেস্তে গেছে প্রত্যাবাসনের সব প্রচেষ্টা।
আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে মুখে অনেক কথা বললেও মিয়ানমারের উপর কার্যকর কোনো অর্থনৈতিক কিংবা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারেনি, ফলে স্থবির হয়ে আছে পুরো প্রক্রিয়া। সরকার 2017 সাল থেকে যেইভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে তার মধ্যে বেশ কয়েকটা দুর্বলতা যেরকম আছে সেই জায়গাতে কম্পালশন আছে। অতীতে সরকারগুলির ব্যর্থতা যতটুকু তার চেয়ে বেশি জিওপলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক পরিবর্তনগুলি আসলে বাংলাদেশের সপক্ষে ছিল না। এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ, মাদক চোরাচালান আর অভ্যন্তরীণ কোন্দল। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন নানামুখী অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। তবে রোহিঙ্গা ফেরাতে এখনও আশাবাদী বিশ্লেষকরা। সরকার বাংলাদেশে আছে সেটা কিন্তু গ্লোবাল সাপোর্ট নিয়ে এসছে, এবং যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হোক বা চীন বলা হোক, প্রত্যেকেই এখন এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আন্তরিক হচ্ছেন, এবং এই আন্তরিকতাটাকে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশ সরকারের জন্য এখন প্রাইম কর্তব্য বলে আমি মনে করি। 10 বছর পূর্তির এই ক্ষণে রোহিঙ্গাদের একমাত্র দাবি নাগরিকত্ব সহ নিজ দেশে ফেরত যাওয়া। মিয়ানমারের উপর অবরোধ সহ বিশ্ব সম্প্রদায় কার্যকর কোনো ব্যবস্থা না নিলে রোহিঙ্গা সংকট আরও দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে বলে আশঙ্কা সবার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। 2017 সালের 25 অগস্ট থেকে কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার ঠিকানা এখনও উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবির। মানবেতর আর অনিশ্চিত জীবনযাপন করছে তারা। আন্তর্জাতিক চাপের মুখেও মিয়ানমারের অসহযোগিতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া এগোচ্ছে না। দিন দিন আশ্রিতদের মাঝে বাড়ছে হতাশা। মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে থাকা এই বিশাল জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গা। 2017 সালের আগস্ট মাসে যেন এক পলকে বদলে যায় তাদের জীবন। মিয়ানমারের জান্তা বাহিনীর আক্রমণে ঘরবাড়ি, জায়গা জমি ফেলে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে তারা এপারে চলে আসে। প্রতিবেশী হিসেবে আশ্রয়ের হাত বাড়ায় বাংলাদেশ। তারপর কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেয় 12 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। টেকনাফের কাছে হওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় শিবির করে তাদের রাখা হয়। আশা ছিল কিছুদিন পরেই তাদের ফিরিয়ে নেওয়া হবে নিজ ভূমিতে, কিন্তু সেই সময় আসেনি আজও। মাঝে পেরিয়েছে 9টি বছর। এখনও অনিশ্চিত দিন কাটছে তাদের। আর জিয়ান আর জেহর রাইট আর ফাই আর হক আর ফাই আর গরবারি আর ফাই আর হজরত তৈয়ার তো আর এড়ে বাংলাদেশের জমির মাদার তাই বদনা না স্যার জলদি তো জলদি আর দেশে দেবলা স্যার খবর জিয়ারত ইন তিন তুলিতে আর তো মন তো আয় হতেই মন তুলিলে আর তুলিতে আর তো কি হয়ে যায়, আর মেন্টাল বনি যায়। স্বদেশ ফেরার সেই স্বপ্ন তাদের এখনও অধরা। মিয়ানমারের চলমান সংঘাত ও অস্থিতিশীলতা, আন্তর্জাতিক সহায়তা কমে আসা, সব মিলিয়ে রোহিঙ্গা সংকটে নতুন করে আরও জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পার হওয়ায় বিধিনিষেধ উপেক্ষা করে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের গতিবিধি বেড়েছে। জমি দখল, মাদক বিক্রি, অপহরণ, অস্ত্র ব্যবসা সহ তারা জড়িয়ে পড়েছে নানা অপরাধে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে নিজেদের বাস্তুচ্যুত এসব নাগরিককে ফিরিয়ে নিতে তালিকা প্রস্তুত সহ কিছু দৃশ্যমান উদ্যোগ নিয়েছে মিয়ানমার। তবে সবই টালবাহানা বলে দাবি রোহিঙ্গা নেতাদের। আর তিল্লাম মানুষ নিব হদ ন হিন এটা নাটক গরত দে যাইলে আর বেগুন হুয়াতে যাইব ইয়ান আর দেশ ন আর শুধু নেড়ে থাকি দে বর্মা তু বাংলা ইজ্জত করি রোহিঙ্গা ফিরাইল জঙ্গিল আজিয়া বুঝান তো রোহিঙ্গার বাঙালি গই ফিরানোর যে মতো হারলো যে কদাতা বাঙালি ক্লিয়ার করে একদিন ন একদিন আর কানাম মাঝে ইম বাংলা তো আছি দেন গই তেলিয়ার বাংলা ফিরো মা মেলা দিবাল্লা বলি। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, মিয়ানমারের মধ্যে অস্থিরতার কারণে প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। তবে রোহিঙ্গাদের জন্য মানবিক সেবা নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করছে সরকার। যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সেরকম তো হয়নি। এটা একটা প্রধান কারণ। আরেকটি কারণ হচ্ছে মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট হয়েছিল তখন। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন বাংলাদেশের জন্য বড় হুমকি আর সংকটে পরিণত হয়েছে। তাই ইস্যুটি
দ্রুত সমাধানের তাগিদ সবার। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কৌশল পুনর্বিন্যাস করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এক সেমিনারে তিনি কথা বলেন। শামসুল ইসলাম বলেন, 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। দীর্ঘ 9 বছরেও তাদের প্রত্যাবাসনের কার্যকর সমাধান হয়নি। ফলে মানবিক সংকটের পাশাপাশি এটি এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ মানবিকতার পরিচয় দিলেও অনির্দিষ্টকাল তাদের দায়িত্ব বহন করা সম্ভব নয় বলে জানান এই উপদেষ্টা। মানবিক সংকটের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ মানবিকতার পরিচয় দিলেও অনির্দিষ্টকাল তাদের দায়িত্ব বহন করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনা নিয়ে এ সংকট মোকাবিলায় কৌশল পুনর্বিন্যাস করছে সরকার। জামায়াত ইসলামী সহ 11 দলের আগামী 5 তারিখের লং মার্চে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইজিপি। জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামী সহ 11 দলের নেতারা। পরে মিয়া গোলাম পরোয়ার বলেন, লং মার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতেই এই আলোচনা। ঢাকা থেকে 4টি রুটে লং মার্চ হবে বলেও জানান তিনি। আইজিপির সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানান জামায়াতের এই নেতা। আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হয়ে ফেনী ও মিরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে যাবে 11 দলের লং মার্চ। পরবর্তীতে 19 সেপ্টেম্বর রংপুর, 10 অক্টোবর খুলনা এবং 24 অক্টোবর সিলেট অভিমুখে পর্যায়ক্রমে বাকি 3টি লং মার্চ অনুষ্ঠিত হবে। এতে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি প্রাধান্য পাবে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। লং মার্চ নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। মক্কা চুক্তিতে আগ্রহী বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমালোচনার কড়া জবাব। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না, জানালেন ত্রিবেদী। সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, বললেন ক্রিস্টেনসন। এবং 10 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, কমে আসছে আন্তর্জাতিক সহায়তাও। সংকট মোকাবেলায় কৌশল পুনর্বিন্যাসের বার্তা নিরাপত্তা উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।